ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এটা প্রতিষ্ঠা করতে হবে, বিষয়টা এটা না। বিকজ এটা 90% মুসলমানের দেশ, এবং এইখানে যদি ইসলাম দুর্বল হয়ে যায় এই দেশ দুর্বল হয়ে যাবে। এমনকি ইসলাম দুর্বল হয়ে গেলে একজন হিন্দু দুর্বল হয়ে যাবে, এটা বুঝতে হবে। এটা শুধু ইসলাম শুধু মুসলমানের ইসলাম না, বিকজ আপনি 90% মানুষের মূল্যবোধ যতক্ষণ পর্যন্ত সেই মূল্যবোধ অন্য ধর্ম, অন্য ভাষাভাষী, অন্য সংস্কৃতির, অন্য এথনিসিটির মানুষকে থ্রেটেন না করে, ততক্ষণ পর্যন্ত মূল্যবোধ জাস্টিফাই। আমরা যে ইসলামকে বুঝি সেই ইসলাম একজন হিন্দুকে থ্রেট করে না, বরং হিন্দুর স্বার্থকে প্রোটেক্ট করে। আমরা যে ইসলামকে বুঝি সেই ইসলাম একজন চাকমা, মারমা, তৌচুঙ্গা তার ইন্টারেস্টকে সার্ভ করে, প্রোটেক্ট করে না। তো সেইটা প্রোটেকশনটা বজায় রেখেই আপনাকে এই বাংলাদেশী জাতীয়তাবাদ বুঝতে হবে। অধ্যাপক এমাজউদ্দিন স্যার এই জায়গাটা হচ্ছে শপথ। লাস্ট আমি কথাটা বলি যে আজকে আমাদের বুদ্ধিজীবীরা ফেল করছে, সিরিয়াসলি ফেল করছে। যদি বুদ্ধিজীবীরা ফেল না করতো আমাদের এরকম রক্ত দেওয়া লাগতো না। এবং এই বুদ্ধিজীবীরা যে ফেল করছে, ভবিষ্যতে যদি ফেল করে আবার রক্ত দেওয়া লাগবে। প্রিপারেশন রাখেন, রক্ত দেওয়া লাগবে, এটা কন্টিনিউ করবে, কিন্তু এটা আমরা কন্টিনিউ করতে চাই না। এবং বুদ্ধিজীবীরা শুধু আমাদের, যেমন আমেরিকাতে বুদ্ধিজীবীরা ফেল করছে। একটা প্রখ্যাত সোশিওলজিস্ট হচ্ছেন সিরাইট মিলস, তার একটা বিখ্যাত বই আছে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। সেখানে সিরাইট মিলস আমেরিকার বুদ্ধিজীবীদের সম্পর্কে সমালোচনা করছেন এবং এমনকি বলছেন যে আমেরিকার বুদ্ধিজীবীরা 1960s এর কথা আমি বলতেছি, ওই সময় বলছেন যে আমেরিকার বুদ্ধিজীবীরা, এমনকি সাংবাদিকরা যে রোল প্লে করে পজিটিভ সোসাইটির জন্য, সেটাও বুদ্ধিজীবীরা করে না। সিরাইট মিলস বলছেন, আমেরিকার কথা বলছেন। জুলিয়ান বেন্ডার, ফ্রেঞ্চ ইন্টেলেকচুয়াল, উনি একটা বলেছেন দ্য ভিট্রিয়াল অফ দ্য ইন্টেলেকচুয়ালস। কেউ এটাকে ট্রান্সলেট করতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লিখছেন, কেউ এটা ট্রান্সলেট করছেন দ্য ট্রিজন অফ দ্য ইন্টেলেকচুয়ালস। অবশ্যই তো সেখানে তিনি বুদ্ধিজীবীদের সমালোচনা করছেন। আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশে মানে এটা করা মুশকিল। আর আমাদের বাংলাদেশের রাজনীতিকরা যারা আছেন, আমি তাদের জন্য একটু বলি যে ভাই, সমালোচনাটাকে পজিটিভলি নেন। অনেক সময় আমরা কথা বলি, কিন্তু আমাদের রাজনীতিকরা কেমন একটা অবস্থা, মানে কোনো একটু সমালোচনা করলে মনে করে আমার শত্রু। আপনার সমালোচনা যে করে সে আপনার সবচেয়ে বন্ধু, এইটা বুঝতে হবে। আমাদের এখানে এইটা নিতে চায় না, এবং এই কারণে অনেক সময় বুদ্ধিজীবীরা অনেকে ভয়ে যে আমি একটু বিএনপি পন্থী লোক, এখন যদি আমি বিএনপির কোনো পলিসির সমালোচনা করি তাহলে তো আমার শেষ, আমি একেবারে আধার হয়ে যাব। আবার আরেকটা দলের যদি এরকম হয় তাহলে শেষ। এইটা করা যাবে না, বরং আপনার প্রকৃত বন্ধু আপনাকে সমালোচনা করে। যখনই সমালোচনা হবে তখনই ধরে নেওয়া হয় আমাদের এখানে যে লোক ভালো না, বা আমাদের লোক না, অথবা বিট্রে করতেছে, অথবা দালাল হয়ে গেছে, আমাদের লোক না। এবং আমাদের লোকটা তো কি করতে হবে, তাকে বাদ দিয়ে অযোগ্য, অথর্ব, যোগ্যতা নাই কোনো, যে কথা বলা হয় যে আপনাকে যোগ্য মানুষই প্রোটেক্ট করবে, সেই যোগ্য মানুষ যদি আপনার সমালোচক হন। আমরা যোগ্য মানুষদেরকে চিনি না, আমরা যোগ্য মানুষদেরকে মূল্যায়ন করতে পারি না, কারণ আমরা চাই যে মানে আমি যেভাবে বলবো ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, জি স্যার, অর্থাৎ ইন্টেলেকচুয়াল যেটাকে বলে কনফর্মিটি। ইন্টেলেকচুয়াল কনফর্মিটি, ইন্টেলেকচুয়ালিটির সাথে অনেক বড় অবস্থানে আছে। প্রফেসর এমাজউদ্দিন আহমদকে একেবারে গ্রামে গঞ্জের ছেলেমেয়েরা থেকে শুরু করে শহরের, মানে আপনারা যারা এলিট আছেন তারা সবাই তাদেরকে স্মরণ করেন। আপনাদের অস্তিত্বের জন্য স্মরণ করতে হবে। আপনি যদি স্মরণ করেন না করেন, আপনার অস্তিত্ব থাকবে না। এই জায়গায় হচ্ছে প্রফেসর এমাজউদ্দিন আহমদের গ্রেটনেস, এবং তিনি সেই জায়গাটা তৈরি করেছেন। আপনি দেখেন, আমি শেষ করছি, আপনি দেখেন যে বুঝাইতে হবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে, ইন্টারমিডিয়েট তো বাচ্চা, সেখান থেকে শুরু করে মাস্টার্সের, পিএইচডি লেভেলের ছাত্রছাত্রীরা যাতে তার আইডিয়া বুঝতে পারে, পড়ালেখা শিখতে পারে, সেখানে তিনি ফোকাস করেছেন। এটা সবাই পারে না, এটা সবাই। এখন আমাদের দরকার কি, এটা হলো, এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা একটা ইনক্লুসিভ একটা সোসাইটি তৈরি করতে চাই, একটা রিয়েল ডেমোক্রেটিক, ভাইব্রেন্ট ডেমোক্রেটিক একটা সোসাইটি আমরা তৈরি করতে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না। আপনি এলিট থাকবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মধ্যে কোনো ঘৃণা, নিন্দা অথবা ন্যূনতম অশ্রদ্ধা একজন মাসের প্রতি আপনার থাকবে না। আপনি সবাই একরকমের। প্রাইম মিনিস্টার বলতেছে এই কথা, একজন বুদ্ধিজীবীর কথা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা বলেন এটা কি বলতে পারেন? আপনি চাইলেও তো পারেন না। এটা তো ইভেন আপনার মতো পজিশনে থাকা লোক এরকম কথা পাবলিকলি বলতে পারে? বলছে, কথা বলে না। কি করছে বুদ্ধিজীবীরা?
ওই অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়ায় আমরা তো দেখছি, আমরা তো শিক্ষক, আমাদের গাড়ি আসে, মাথার উপরে আসে কথাগুলো বলবে, এগুলো বলা দরকার কোথায় ভুলটা হয়েছে। অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়ায় বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহার করতে হবে, বুদ্ধিজীবী বলতেছে, এবং তার কলিগ তার নোবেল প্রত্যাহার করতে হবে, কারণ এটা বললে উনি খুশি হয়, খুশি হয়ে যদি কিছু ওই যে উচ্ছিষ্ট যদি কিছু দেয়, বুদ্ধিজীবী উচ্ছিষ্টের পিছে করে না, বুদ্ধিজীবী উচ্ছিষ্টের পিছে করে না। এবং অধ্যাপক এবং সাহেবটা দেখিয়ে গেছে। এইজন্য ইউনিভার্সিটি থেকে আমি তার পার্সোনাল ফাইল বা ব্যক্তিগত নোট দেখেছি। তো অধ্যাপক নজরুল যেটা বললেন সেটা হলো যে তিনি ইন্টারমিডিয়েটের বইও লিখেছেন, কলেজ লেভেলের বইও লিখেছেন। একটা বিষয় আমাদের একটু মনে রাখা দরকার, অধ্যাপক ডক্টর এমাদউদ্দিন আহমেদের জীবনের বেশ কয়েকটি পর্যায় ছিল। একটা পর্যায়ে তিনি কলেজে শিক্ষকতা করেছেন, তিনি যতদিন কলেজে শিক্ষকতা করেছেন ততদিন কলেজ পর্যায়ের বই লিখেছেন। যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন তারপরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন ছিলেন ততদিনে তার যে সমস্ত বই এবং লেখাজোখা সব হলো পিওর ইন্টেলেকচুয়াল এবং স্কলারলি রাইটার, আপনারা চাইলে চেক করতে পারেন। এবং তার অবসর পরবর্তী সময়ের যে সমস্ত লেখা এগুলো হলো পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে তিনি লিখেছেন সবার জন্য। ফলে আমি তার ক্যারিয়ারের তিনটা দিক সুস্পষ্টভাবে দেখতে পাই। আরেকটা বিষয় হলো, সবাই আমরা জানি যে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলের সঙ্গে তার সখ্যতা ছিল। সেই সখ্যতা কখনোই আনুগত্যের পর্যায়ে যায়নি, আমরা এটা সবাই জানি। আমার কাছে এটা খুবই বড় একটা প্রশ্ন, কি করে তিনি এই সখ্যতা বজায় রেখেছেন, এটাকে উপদেশ এবং পরামর্শের পর্যায়ে রেখেছেন, যেটা এখন খুবই জরুরি আমাদের জানা বুদ্ধিজীবী হিসেবে, যেটা অধ্যাপক নজরুল ইঙ্গিত করেন এবং অনেকে আপনারা সুস্পষ্টভাবেই বলেছেন। তো সেই উৎসক্ষ থেকে আমি অনেকক্ষণ যাবত শুনছিলাম। আমি আশা করব যে তিনি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি আমাদের একজন আদর্শ, তাকে সামনে রেখে আমরা ভবিষ্যতে সামনের দিকে যদি চলি তাহলে বুদ্ধিজীবী হিসেবে আমাদের সমাজে সম্মান সেটা আরো প্রসারিত হবে। সকলকে ধন্যবাদ। আর অধ্যাপক আমার যদি বন্দনায় শরীক হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শিক্ষক বৃন্দ আজকে যে আলোচনা করেছেন এতে আমি সমৃদ্ধ হয়েছি। আমি পলিটিক্যাল সায়েন্সের লোক না, আমি সয়েল সায়েন্স থেকে ঢাকা ইউনিভার্সিটি পাশ করি এবং স্যারের সরাসরি ছাত্র নয়, কিন্তু স্যারের ছাত্র পিতৃতুল্য। স্যার ইন্তেকাল করেছেন 17 জুলাই 2020, জন্ম নিয়েছেন 15 ডিসেম্বর 1933 ভারতে, দীর্ঘ জীবন লাভ করেছেন। আজকে স্যারের এই রিসার্চ সেন্টারের উদ্যোগে যে প্রোগ্রাম 2020 সালে ইন্তেকালের পরে 21 গেল, 22 গেল, 22-এর শেষে দিয়ে হঠাৎ করে আমার মনে আসলো যে ইমাদউদ্দিন স্যার সম্পর্কে কেউ কোনো কথাবার্তা বলছে না, কোনো আলোচনা নাই, স্মৃতি অনুষ্ঠান নাই, ব্যাপারটা কি? হ্যাঁ, কিন্তু আমি দীর্ঘদিন ইমাদ স্যারকে নিয়ে প্রোগ্রাম করেছি, বহু অনুষ্ঠান করেছি, সব অনুষ্ঠান আমাদের প্রধান অতিথি ছিলেন অথবা উনি সভাপতিত্ব করেছেন এবং অনেক অনুষ্ঠান করেছি, বেগম খালেদা জিয়াকে সাক্ষাৎ করেছি, অনুষ্ঠানে উনি সাথে ছিলেন। দীর্ঘদিন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সাথে সহযোগী ছিলাম, স্যারকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। তখন আমি নতুন পেশাতে আলাপ করলাম যে কি করা যায়, ইমাদউদ্দিন স্যার সম্পর্কে কিছু কথা বলছে না। তখন স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ ক্ষমতায়, তখন সবাই মিটিং আলোচনা করতে ভয় পায়, সভা সমিতিতে দাওয়াত দিলে অংশগ্রহণ করতে ভয় পায়, এই পরিস্থিতি ছিল। তখন চিন্তা করে ভাবলাম যে একটা কিছু করা দরকার। তখন আমরা চিন্তা ভাবনা করলাম, তখন এই নাজনীন আবার বাসায় গেলাম। আমরা প্রথম দিন আমি আর রফিক ভাই যে আসেন এই মাস্টারকে নিয়ে আমরা কিছু করি, ওনাকে বললাম, উৎসাহিত করলাম। এরপরে তো জিয়া ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনার সাথে কিন্তু আগে পরিচয় ছিল না, ঘনিষ্ঠতা ছিল না, দেখা হলো, তখন আলাপ হলো। আলাপ হওয়ার পর আমাদের আগ্রহ দেখলাম, আগ্রহ দেখার পরে আমরা পরবর্তী কয়েকটা মিটিং করে পরবর্তী সব নাম ঠিক করলাম ইমাদউদ্দিন রিসার্চ সেন্টার, এই নামে আমরা ওনাকে স্মরণ করব। এটার একটা উদ্দেশ্য ছিল, ইমাদউদ্দিন স্যার যে জনমাপের ব্যক্তি ছিলেন, সারা দেশে যে হাজার হাজার ছাত্রছাত্রী তারা আছেন, তাদের উপর তারা ইমাদ স্যারের লেখনী জীবনীর উপর গবেষণা করবে, পিএইচডি করবে এবং আমাদের ইচ্ছা ছিল এর উপর ভিত্তি করে আমরা একটা প্রতি বছর বা 2 বছর হলো অন্তত একটা জার্নাল বের করবো।
সেটাই আমি আবারও ঘোষণা দিতে চাই যে ইমাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জার্নাল ইনশাআল্লাহ আমরা বের করব এবং এই ব্যাপারে আপনারা কন্ট্রিবিউট করবেন। যারা এই সারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যগুলো জার্নালে থাকবে, আর আপনারা যারা বড় বড় লেখক আছেন তারাও জার্নাল উপযোগী রিসার্চ আদলে লেখা দেবেন। আমি এই জন্য লোকটাকে বলবো জার্নালের একটা এডিটোরিয়াল বোর্ড করে দেওয়ার জন্য। সম্পাদনার দায়িত্ব নিশ্চয়ই লতিফ থাকবে, বা উনি কাউকে যদি করতে চান করতে পারেন। একটা সম্পাদনা পরিষদ করে দিয়ে আগামী জন্মের আগে, জন্ম দিবসের আগে আমরা জার্নালটা বাইর করতে পারি কিনা, একটা উদ্যোগ নিতে পারি কিনা, এটা আমি অনুরোধ করতে চাই। আগামী ডিসেম্বরের মধ্যে ইমাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টার পক্ষে জার্নাল বের করা হবে। এর বেশি দরকার নেই, 15টা আর্টিকেল হলেই জার্নাল হয়ে যাবে, কিন্তু আর্টিকেল জার্নালের মানে হতে হবে ওই সম্পাদনা সংকলনের যে আর্টিকেল সেই মানে হলে হবে না। যাই হোক, আমি এই কথাটা বললাম। দ্বিতীয় যে পরামর্শ রাখতে চাই, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি আছেন, ইউনিভার্সিটি ডিন আছেন, চেয়ারম্যান আছেন, ডিসি আছেন, প্রভিসি আছেন, আপনাদের কারিকুলামে ইমাজউদ্দিন আহমেদের বই রেফারেন্স বই হিসাবে বা সরাসরি পাঠ্য হিসাবে যেখানে নাই সেখানে প্রতিস্থাপন করবেন। এটা হলো আমার একটা অনুরোধ। তাহলে ইমাজউদ্দিন স্যার চিন্তা চেতনা বেঁচে থাকবে এবং নতুন প্রজন্মের কাছে এটা পৌঁছবে। তৃতীয় যেটা আমি একটু পরামর্শ রাখতে চাই, যে ইমাজউদ্দিন আহমেদের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে নয়, বছরের যে কোনো সময় ইমাজউদ্দিনের লেখা, তার আদর্শ, তার চরিত্র, তার যে কোনো গ্রন্থের উপর আপনার ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম করতে পারেন। আমি আপনাদের বলবো বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে ইমাজউদ্দিনের উপর ভিত্তি করে যে কোনো একটা ইন্টারমিডিয়েট কলেজ হলে ইন্টারমিডিয়েট কলেজে ইমাজউদ্দিন স্যারের যে বই আছে ওটার উপর একটা ওয়ার্কশপ করেন, ছেলেটা জানবে, বইটা প্রচার হবে, পড়বে। ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি লেভেলেই আপনার একটা সেমিনার অথবা সিম্পোজিয়াম করেন। এইভাবে আমরা ইমাজউদ্দিনকে সর্বত্র নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারি। আমি মনে করি এটা আমাদের উদ্যোগ হওয়া দরকার। আমি ইমাজউদ্দিন স্যারের একটা বই প্রকাশনা করেছিলাম, আমার ছোট্ট একটা প্রকাশনী আছে লেখালেখি। এই প্রকাশনা স্যারকে বললাম, স্যার আপনি একটা বই দেন, বড় বই তো ছাপাইতে পারবো না, ছোট্ট একটা বই দেন, আপনার বইটা আমরা ছাপাই। তিনি একটা বই লিখলেন, বইয়ের নাম হলো পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ। এই বইটি কিন্তু মুক্তিযুদ্ধের উপর লেখা বই, মুক্তিযুদ্ধের উপরে চমৎকার একটা বই, এত সংক্ষেপে একটা বই, এবং মুক্তিযুদ্ধের পুরো কাহিনীটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই বইটাই একটা গবেষণা ধর্মী। আমার খেয়াল ছিল না, বইটা নিয়ে আসতাম আজকে। এটা ইংরেজি এবং বাংলা দুইটাই ভাষায় আমি প্রকাশ করেছি, ইস্ট পাকিস্তান টু বাংলাদেশ আর ওই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ। আমি অনুরোধ করবো যারা গবেষণা করেন এই বইটা পড়তে। এই বইটা পড়ে আপনি আরো 10টা বই লিখতে পারবেন। এত তথ্যবহুল বই, অল্প অন্তত 6 কি 7 পরমার বই হবে, খুবই সংক্ষেপে বইটা। তা আমি এই জন্য বললাম যে স্যারকে বেঁচে রাখার জন্য প্রয়োজন গবেষণা, চর্চা, এটাই দরকার। রাজনীতি তো আমাদের দেশে কলুষিত হয়ে গেছে। 24শে অভ্যুত্থান না হলে এই রাজনীতি যে অবস্থা চলছিল, স্বৈরাচার হাসিনা সরকার দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে, এর থেকে উত্তরণ কবে হবে আমরা এখনো জানি না। এখনো রাজনীতিবিদদের মধ্যে চারিত্রিক কোনো পরিবর্তন হয় নাই। এখনো সারা দেশে চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, দখলবাজি চলছে। হাসিনা করেছে লুট তরাজ, ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুট, সবকিছু লুট করেছে সে, ওর রাজনীতিও ধ্বংস করেছে। কিন্তু এখন যারা রাজনীতি করছেন তাদের মধ্যে এখনো এই চরিত্রের পরিবর্তন হয়নি, এটা দুঃখজনক। ইমাজউদ্দিন স্যার এটা চাননি। তিনি চেয়েছিলেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশ 5ই অগস্ট অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু দক্ষিণের বিষয়ে ছাত্ররা রাজনৈতিক দল করেছে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এটাই খুব খারাপ লাগে। আজকে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ, তারা চাঁদাবাজি করে, তদবির করে, মিনিস্ট্রিতে বসে থাকে। এটা তো কাম্য নয়। আমি চাই যে এই রাজনৈতিক দলটা দেশের আদর্শ একটা রাজনৈতিক দল হোক, আদর্শবান একটা রাজনৈতিক দল হোক, যেটা অন্যান্য দলকে শিক্ষা দেবে। আজকে সবচেয়ে বড় দল বিএনপি। আমি বিএনপির একজন সমর্থক, ভোট দিই বিএনপিকে। বিএনপির জন্য কাজ করি, গবেষণা করি, লেখালেখি করি। আমার একটা বই আছে উন্নয়নের ইতিহাস, নবাব সলিমুল্লাহ থেকে লাস্টে লিখেছিলাম শেখ হাসিনা। এটাকে আমার রিভাইজ করতে হবে। অর্থাৎ এই বইটি অর্থনৈতিক কর্মকাণ্ড কি করেছে এরা, এই আলোচনাটা আমি করেছি। সেখানে শেখ মুজিব আছে, বাসানি আছে, হ্যাঁ, শেখ
জিয়া রহমান আছে, খালেদা জিয়া আছে, সবার কর্মকাণ্ড এখানে তুলে ধরেছে অর্থনৈতিক সাইডটা। তো অর্থনৈতিক ভাবে আমরা এদের থেকে কি কন্ট্রিবিউশন পেয়েছি। নেক্সট একটা এডিশন করব নবাব সৈয়দুল্লাহ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূসের পিরিয়ড শেষ হলে ওই বইটা সংশোধন করে ওই বইটা আবার বের করব ইনশাআল্লাহ। তো আমি এই কথাটা এই প্রসঙ্গে বললাম যে স্যার যে দেশ বাংলাদেশ চেয়েছিলেন, যার জন্য বিএনপি কে রাজনৈতিক গতিতে আনার জন্য চেষ্টা করেছিলেন, বিএনপি কে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, উনি বিএনপি করেন নাই। কিন্তু এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশি জাতীয়বাদ ও ধর্মীয় মূল্যবোধ এর মূল বিষয় উনি বিশ্বাস করতেন। এটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক দর্শন। আজকেও বাংলাদেশকে টিকে রাখতে হলে বাংলাদেশি জাতীয়বাদ ও ধর্মীয় মূল্যবোধ, নট ইসলামী মূল্যবোধ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উল্লেখ করেছেন বাংলাদেশি জাতীয়বাদ ধর্মীয় মূল্যবোধ, সেখানে সকল ধর্মকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, শুধু ইসলামিক শব্দটা উনি কিন্তু ব্যবহার করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 19 দফা কর্মসূচি আছে, আপনি যদি 19 দফা কর্মসূচি রিড আউট করেন সেখানে পাবেন বাংলাদেশি জাতীয়বাদ ও ধর্মীয় মূল্যবোধ। আজকে যে রাজনৈতিক সমস্যা আমরা পড়েছি, এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সে আদর্শ অনুসরণ করা আর ইমাজউদ্দিন স্যারের রাজনৈতিক দর্শনকে বাস্তবায়ন করা। আসুন আমরা সে পথে এগিয়ে যাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বলেছেন এবং খুব চমৎকার কথাগুলি বলেছেন। আমি আসলে মুগ্ধ হয়ে শুনতেছিলাম যে আমি কত বড় সৌভাগ্যবান যে এরকম একটা মানুষের সন্তান হিসাবে আমি বড় হয়ে উঠতে পেরেছি। আর আমি এই প্রতিষ্ঠানটা আমাদের যে মাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টার, এটার প্রথম উদ্যোক্তা ছিলেন আমাদের এই আবুল কাশেম হায়দার ভাই এবং আব্দুল লতিফ মাসুম ভাই। মাসুম ভাইয়ের একটা সবসময় ইয়ে আছে যে উনি বায়োলজিক্যাল সন্তান না আমার বাবাকে, তো ওনাকে আমরা কিন্তু তার বাইরে চিন্তা করি না। যদিও উনি মাঝে মাঝে ওই আমার বাসায় আসেন বাইরে থেকে খাওয়া দাওয়া করে, বাসায় আমাদের বাসায় খেতে চান না, কিন্তু আমি সবসময় সেটাতে রাগ করি যে না আসেন। এখানে অনেকগুলো খুব সুন্দর সুন্দর প্রস্তাব পেয়েছি যে এই রিসার্চ সেন্টারের কার্যক্রমকে আমরা কিভাবে আরো একটু স্ট্রাকচার করতে পারি এবং কিভাবে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন মাহবুব বলেছে যে বাবার রচনাবলীগুলোকে আমরা আরেকটু কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটার একটা বিষয়। তারপরে আমাদের আলী রেজা ভাই বলেছেন যে বাবার লেখা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি চর্চা করা হয়। কাশিম ভাই যেটা বললেন যে কিছু সেমিনার সিম্পোজিয়াম, যেটা এর আগেও বলেছেন আমাদেরকে বলেছেন, সওদাগরও বলেছেন এবং শফিক ভাইও বলেছেন। তো আমরা এই জিনিসগুলি নিয়ে কাজ করব এবং যেটা আবুল কাশেম হায়দার ভাই বললেন যে আগামী ডিসেম্বরে বাবার জন্মদিনের আগে আমরা একটা আমাদের জার্নাল প্রকাশ করব। এটার জন্য আমি আমাদের যে প্রফেসর মাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টারের যে ওয়েবসাইট যেটা আছে সেখানে আমরা এই জিনিসগুলিকে খুব দ্রুততার সাথে নিয়মাবলী বা কিভাবে এই লেখাগুলো দাখিল করা যায় সেটার ব্যবস্থা করব। আর সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে কথাগুলি শুনেছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমাদের যেটা ভাই বললেন যে অনেক দূর হাঁটতে হবে, কারণ হলো আমাদের বাংলাদেশে গত 16-17 বছরে যে ঘটেছে তাতে আপনার আমরা প্রত্যেকেই আপনার আমাদের ভিতরে একটা করে ছোট ছোট স্বৈরাচার আমরা তৈরি করে ফেলেছি। একজন নায়িকা বলেছিলেন যে প্রত্যেকের মধ্যে একটা করে হাসিনা আছে। আমি বলি যে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে ছোট একজন হাসিনা কিংবা একজন স্বৈরাচার রয়ে গেছে। এটাকে দূর করতে সময় লাগবে, আমরা সেই সময়টা দিব এবং আমরা সেটার জন্য অপেক্ষা করব। সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের এই আলী রেজা ভাই বলেছিলেন বা এই মামুন সাহেব বলে গেলেন যে কিভাবে আমরা এই সময় থেকে উত্তরণ করতে পারি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সাধারণ বক্তৃতা দেওয়ার কথা ছিল প্রফেসর শামসুর আলী, সে কারণে অসুস্থতার কারণে আমাকে এই আসলে এটা কোনোভাবেই শামসুর আলীকে রিপ্লেস করে না, কিন্তু তারপরও
আমাদের এই আনুষ্ঠানিকতা বা আমাদের এই শেষ রক্ষার জন্য আমি যে বক্তব্যটি শেষে দেওয়ার কথা সেটি প্রথমেই দিতে বাধ্য হয়েছি। কথা তো সব কথাই হয়ে গেছে, কথা অনেক হয় কিন্তু কাজে আসে না। আমরা আদর্শের কথা বলি, নীতি নৈতিকতার কথা বলি, কিন্তু যখনই আমাদের বাস্তব জীবনের কথা আসে তখন সেগুলো আমরা ভুলে যাই। প্রফেসর ইমাজউদ্দিন আলোক পত্রিকা বটে, আমরা কথায় বলি, কিন্তু কাজে যখন আমরা এই ইমাজউদ্দিনকে আসলে ব্যক্তিগতভাবে আচরণে, শিক্ষায়, দীক্ষায় অনুসরণ করতে পারবো, তখনই হয়তোবা ইমাজউদ্দিনের এই চর্চা আমাদের 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 এই আলাপ আলোচনা সার্থক হয়ে উঠবে। তো অনেকগুলো প্রস্তাব মানে আসছে এবং বোঝা যাচ্ছে যে প্রফেসর ইমাজউদ্দিনের এই যে স্মরণ সভা, এই যে স্মারক বক্তৃতা সভা, এটা কিন্তু আমরা কাউকে ডেকে ডেকে আসতে বলিনি, কিন্তু এটা খুব আনন্দের কথা যে এই 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 মিলনায়তনটি ঘুরে গেছে তাদের অনেক মানুষের, তার ভক্ত অনুরক্ত ছাত্র শিক্ষার্থী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি ভরে গেছে। তো আমরা যেটি বললেন জিয়া হাসান, প্রথমত স্মারক গ্রন্থটি আমরা প্রকাশ করার চেষ্টা করবো। ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে এর আগে আর কি আকবর আলী খান, প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং আরো অনেকে স্মারক বক্তৃতা দিয়েছেন, আবুল কাশেম ফজলুল হক, এই তিনজন গেছেন এবং আরো বক্তৃতা সংগ্রহ করে আমরা একটি স্মারক গ্রন্থ প্রকাশ করবো ইনশাআল্লাহ এবছরের মধ্যেই। এরপরে ইমাজউদ্দিন চর্চাকে জীবন্ত রাখবার জন্য জালালের কথা আপনারা প্রস্তাব করেছেন, অবশ্যই আমরা জালাল করব। এবং আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা হচ্ছে এই যে বাংলাদেশে এত এত ইমাজউদ্দিন ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সর্বত্র, তাদেরকে একবার একাত্র করা, একটা কনভেনশন বা একটা সম্মেলন বা ইমাজউদ্দিন আহমেদ কনভেনশন বা ইমাজউদ্দিনের তাকে কেন্দ্র করে একটি সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোনো সময় একটা বড় ধরনের জামায়াত বা একটা ধরনের একটা অনুষ্ঠান করতে পারি কিনা সেটি বিবেচনায় রেখে আমরা চিন্তা করতে পারি। তো আপনারা সকলেই কষ্ট করে এসেছেন এবং সকলে